ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এপিসোডে। আমাদের আজকে নিবেদন পুরানো ঢাকার সেই বিখ্যাত মন্দির, গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। পুরানো ঢাকার অলিগলির ভিতর এমন কিছু জায়গা আছে যেগুলো দিনের আলোয়ও অদ্ভুত রকমের চাপা অন্ধকার বয়ে বেড়ায়। লোকমুখে শোনা যায় এই শহর শুধু ইট পাথরের নয়, এখানে জমে আছে শত বছরের দীর্ঘশ্বাস, রক্তের দাগ, অপূর্ণ প্রার্থনা আর অভিশাপ। তেমনই এক জায়গায় সেই বিখ্যাত মন্দির। পুরানো ঢাকার শেষ প্রান্তে, যেখানে শহর ধীরে ধীরে গ্রাম বাংলার ছায়ায় মিশে যায়, সেখানেই মন্দিরটা দাঁড়িয়ে আছে। ভাঙা, ঝুঁকে পড়া, অথচ এখনো ভয়ঙ্করভাবে জীবন্ত। গ্রামের মানুষ একে বলে রক্ত মন্দির, কেউ বলে নিঃশ্বাসহীন দেবতার ঘর। তবে এটুকু বলাই যায়, নাম যাই হোক, সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না। দিনের বেলায়ও দূর থেকে দেখা যায় কালচে ইট, লতা পাতা ঢেকে রাখা দেয়াল, আর দরজার উপরে খোদাই করা এক অদ্ভুত মুখ, যার চোখ দুটো নেই, তবুও তাকিয়ে আছে। এই গল্পটা শুরু হয়েছিল বর্ষার এক রাতে। টানা বৃষ্টিতে পুরানো ঢাকার রাস্তাগুলো তখন নদীর মতো। আমি তখন গবেষণার কাছে গ্রাম বাংলার লোককথা সংগ্রহ করছি। পুরানো ঢাকার শেষ মাথার সেই গ্রামে এসেছি এক বৃদ্ধের সঙ্গে দেখা করতে। নাম তার ধনঞ্জয় পাল। লোকটা নাকি এই মন্দিরের সব জানে। বৃষ্টি ভেজায় সন্ধ্যায় ধনঞ্জয়ের কুঁড়ে ঘরে ঢুকতেই একটা তীব্র ধূপ আর কাঁচা মাটির গন্ধ নাকে এলো। বৃদ্ধটা বসেছিল মাটির মেঝেতে, চোখে তার অদ্ভুত এক শূন্যতা। আমার কথা শুনে সে চুপচাপ তাকিয়ে রইল। অনেকক্ষণ পর ফিসফিস করে বলল, ও মন্দিরের কথা জানতে এসেছিস? জানিস ওটা কথা বলে? আমি হাসতে চেয়েছিলাম তার এই কথা শুনে, কিন্তু পারিনি। তার গলার স্বরে এমন কিছু একটা যেন ছিল যা হাসিকে আটকে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে কথা বলে? ধনঞ্জয় চোখ নামিয়ে বলল, রাতে। যাদের ডাকে তারা আর ফেরে না। সে বলল, বহু বছর আগে এই মন্দির ছিল গ্রামের প্রাণ। এখানে দেবীর পূজা হতো, মেলা বসতো। কিন্তু এক রাতে সব বদলে যায়। সেই রাতেই নাকি দেবীর মূর্তির চোখ দিয়ে রক্ত ঝরেছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। মানুষ নিখোঁজ, গবাদি পশু মরে যাওয়া, মাঝরাতে ঘন্টার আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, কেউ ভেতরে ঢুকেছিল? ধনঞ্জয় ধীরে ধীরে মাথা নেড়ে বলল, অনেকে,
তবে তাদের মধ্যে কেউ ফিরে আসেনি, ঠিক মানুষ হয়ে। তার এই কথা শুনে আমার ভেতরে কৌতূহল ভয়কে ছাড়িয়ে গেল। সেই রাতেই ঠিক করলাম মন্দিরটার নিজের চোখে দেখব। রাত গভীর হতেই বৃষ্টিটা থেমে গেল। চারদিক শুধু নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের কান্না শোনা যাচ্ছে। হাতে টর্চটা নিয়ে আমি হাঁটতে শুরু করলাম। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই বাতাস যেন কেমন একটা ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ বুকের ওপর বসে শ্বাস আটকে দিচ্ছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি থমকে গেলাম। কাছ থেকে দেখলে আরো ভয়ঙ্কর। দরজার কাঠটা পচে গেছে, তবু বন্ধ। দেয়ালের গায়ে শুকনো রক্তের মতো দাগ, আর ভেতর থেকে ভেসে আসছে ধূপ আর পচা ফুলের গন্ধ। এমন সময় তখনই ঘন্টাটা বেজে উঠল। একবার, আরো একবার। অথচ মন্দিরে কেউ নেই, সবাই যে বলে। তবে কে বাজাচ্ছে ঘন্টা? আমার হাত রীতিমতো কাঁপা শুরু হয়েছে। তবুও সাহসে দরজায় ধাক্কা দিলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল মুখে। টর্চের আলোয় যা দেখলাম তা বিবরণী এই দাঁড়ায়। ভিতরে দেখলাম ভাঙা মূর্তি, মেঝেতে ছড়িয়ে থাকা ফুল, আর দেয়ালের কোণে কালো ছায়া। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। খুব চেনা একটা গলা, আমার মায়ের মতো। সে বলছে, ফিরে আয়। এই কথা শুনে আমি পিছনে তাকালাম। কেউ নেই তো। আমার সামনে তাকাতে দেখলাম মূর্তির চোখে আলো জ্বলছে, ঠিক রক্তের মতো লালচে আভা। আমার রীতিমতো তখন ভয়ের চোটে পা নাড়াতে পারছিলাম না। তখনই বুঝলাম যে এই মন্দির শুধু জায়গা নয়, এটা একটা ফাঁদ। যারা দুর্বল, যাদের মনে ভয় আর কৌতূহল একসঙ্গে কাজ করে, ওদেরকে টেনে নেয়। হঠাৎ মেঝেতে পড়া ফুলগুলো নড়তে শুরু করেছে। ছায়াগুলো জড়ো হয়ে একটা অবয়ব নীল নারীর মতো একটা আকার নিয়েছে। তার চুল এলোমেলো, চোখ ফাঁকা, আর মুখে অসহ্য যন্ত্রণা। সে বলে উঠল, আমার মুক্তি চাই। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। চারপাশের দেয়ালগুলো যেন কাজে শুকিয়ে আসছে। মনে হচ্ছে মন্দিরটা আমাকে ঘিরে ফেলবে। তখনই কোনো হয় দৌড়ে বেরিয়ে আসি। পিছনে তাকিয়ে দেখি মন্দিরের দরজা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘন্টা বাজলো শেষবারের মতো আরো একবার। পরদিন সকালে গ্রাম ছাড়ার সময় ধনঞ্জয় আমাকে বলেছিল, তুই ভাগ্যবান, তা না হলে
সবাই ফিরে আসে না। আজও সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। পুরানো ঢাকার সেই বিখ্যাত মন্দির এখনো দাঁড়িয়ে আছে, দিনের আলোয় নিশ্চুপ আর রাতে ক্ষুধার্ত। যদি কখনো পুরানো ঢাকার শেষ প্রান্তে যাওয়া হয়, তবে সন্ধ্যার পথে সেই পথে যেন পা দিও না, কারণ কিছু জায়গা আছে যেগুলো গল্প নয়, সত্যি।